ইরানে দীর্ঘ ৬ মাসের সংখ্যা তার সামরিক অচলাবস্থার আটকে থাকার পর এবার যুদ্ধের কৌশল বদলাচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানকে চাপে ফেলতে অর্থনীতিকে লক্ষ্য করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর নাম দিয়েছেন ইকোনমিক ডি-ডে। ইরানের অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করাই যার মূল লক্ষ্য। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী ইরানের তেল বিক্রি, মুদ্রা বিনিময়, বিভিন্ন কোম্পানি ও জাহাজ নিবন্ধন সহ অর্থনীতি সচল রাখার সম্ভাব্য পথগুলো বন্ধের চেষ্টা করবে ওয়াশিংটন। শুধু ইরানই নয়, দেশটিকে অর্থনৈতিকভাবে সহায়তা করা অন্যান্য দেশকেও সতর্ক করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানকে সহায়তা করলে বন্ধু বা প্রতিপক্ষ কাউকেই ছাড় দেওয়া হবে না। এতে ইরানের বড় জ্বালানি ক্রেতা চীন ও ভারত চাপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ওয়াশিংটনের হুমকিতে নতি স্বীকার করেনি তেহরান। এই পদক্ষেপকে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা মোকাবেলায় অভ্যস্ত ইরানের ওপর নতুন চাপ কতটা কার্যকর হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তারা বলছেন, এতে বরং যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে টানাপোড়েন ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে। সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশের কথা রয়েছে। এখন প্রশ্ন, ইকোনমিক ডি-ডে কি সামরিক অচলাবস্থা ভাঙবে নাকি আরও বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে বিশ্ব অর্থনীতিকে? সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 6 বাংলাদেশের মরদেহ দেশে আনা হচ্ছে আজ। মরদেহগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে পৌঁছায়। সেখানে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে 6 বাংলাদেশির মরদেহ নিয়ে দেশের পথে রওনা হন সংশ্লিষ্টরা। আগুনে নিহত অপর একজনের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে। এর আগে বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন 2 ভারতীয় নাগরিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ পশ্চিম এশিয়ায় সংঘাতের সমাধান বয়ে আনবে না বলে জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান একথা বলেন। ইরানের ওপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক জয় কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। এই অবস্থার মধ্যে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে বা চরম অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকির জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এ হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের জবাব হবে চূড়ান্ত এবং ব্যাপক। স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি রয়েছে। শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বিধ্বংসী, শাস্তিমূলক ও মারাত্মক জবাব দেবে। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছে যুক্তরাষ্ট্রের আদালত। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন বলে রায়ে বলা হয়েছে। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জেনেট ভার্গাসের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, স্টেট ডিপার্টমেন্টে জানুয়ারি মাসে ঘোষণা করা এই নীতি ছিল স্পষ্টতই বেআইনি। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ পশ্চিম এশিয়ায় সংঘাতের সমাধান বয়ে আনবে না বলে জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান একথা বলেন। ইরানের ওপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক জয় কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। এই অবস্থার মধ্যে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে বা চরম অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকির জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নেতৃত্বকে
ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এই হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের জবাব হবে চূড়ান্ত এবং ব্যাপক। স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি রয়েছে। শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বিধ্বংসী, শাস্তিমূলক ও মারাত্মক জবাব দেবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, কূটনৈতিক আলোচনায় অচল অবস্থা থাকলেও শক্তিশালী অবস্থানে আছে তেহরান। শুক্রবার চিকিৎসকদের এক সমাবেশে পেজেশকিয়ান দাবি করেন, যুদ্ধে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে তেহরান, তাই এখনই যুদ্ধের অবসান ঘটানো ভালো। প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের ক্ষমতা শেষ পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামনি কর্তৃত্বের অধীন। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করে ট্রাম্প প্রশাসনের দেওয়া নীতিকে বেআইনি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালত। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার মধ্যে ছিলেন না বলে রায়ে বলা হয়েছে। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জ্যানেট ভার্গাসের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, স্টেট ডিপার্টমেন্টের জানুয়ারি মাসে ঘোষণা করা এই নীতি ছিল স্পষ্টতই বেআইনি। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী বলে রায়ে উল্লেখ করা হয়েছে। কলকাতার বেশিরভাগ হোটেলে যেন এক একটি মৃত্যুফাঁদ। বাইরে নজরকাড়া চাকচিক্য থাকলেও ভেতরকার ঝুঁকিপূর্ণ পরিবেশ পর্যটকদের নিয়ে যাচ্ছে এক মর্মান্তিক পরিণতির দিকে। বুধবার গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুর সহ কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ 7 বাংলাদেশি প্রাণ হারান। এছাড়া ভারতীয় নাগরিক মারা গেছেন আরও 2 জন। হৃদয় বিদারক এই ঘটনার পর সামনে আসতে থাকে কলকাতার হোটেলগুলোর নানা অনিয়মের সব চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, কলকাতার নিউ মার্কেট এলাকায় ছোট বড় মিলিয়ে 1000-এর বেশি আবাসিক হোটেল রয়েছে। অভিযোগ উঠেছে, বেশিরভাগ হোটেলের বাইরে ঝলমলে সাজসজ্জা থাকলেও ভেতরে নিরাপত্তার ভয়াবহ ঘাটতি রয়েছে। অধিকাংশ হোটেলেরই নেই ফায়ার লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। এছাড়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযুক্ত আছেই, আর জরুরি বহির্গমন পথও নেই অনেক হোটেলে। ফলে অগ্নিকাণ্ড সহ জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনাস্থল থেকে মানুষকে বের করে আনা খুবই কঠিন। নিয়মের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে এসব হোটেলগুলো কিভাবে ব্যবসা পরিচালনা করে আসছে এবং প্রশাসনের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত কিনা তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। কারণ 19 আগস্টের রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় যে হোটেলটিতে 7 বাংলাদেশি সহ 9 জন মারা গেছেন, সেই হোটেলটিও গড়ে উঠেছিল একটি আবাসিক ভবনে। ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা, ফলে বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে হোটেলেই তাদের মৃত্যু হয়। এত অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হোটেলটি কিভাবে ট্রেড লাইসেন্স পেয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। और 2 रूम के रूम में 4-5 रूम के गेस्ट हाउस बना दी गई ना, तो प्रॉपर फायर की लाइसेंस है। গত 15 বছরের শাসনামলে তৃণমূল কংগ্রেস কতটা অনিয়ম ও অবহেলা করেছে তার বাস্তব চিত্র এই দুর্ঘটনার মধ্য দিয়ে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করে মৃত্যুফাঁদের মতো ভবনে গেস্ট হাউস ও আবাসিক হোটেল ব্যবসা পরিচালিত হয়ে আসছে বলেও অভিযোগ তুলেছেন অনেক সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে কলকাতায় অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ও গেস্ট হাউস চিহ্নিত করতে অভিযানে নেমেছে প্রশাসন। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এর মধ্যে কলকাতার 16টি হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও 13টি হোটেলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে প্রশাসন। মৃত্যুফাঁদের মতো গড়ে ওঠা এসব হোটেল বন্ধে প্রশাসন আরও কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ।